প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের তথ্য নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আস্থা রাখছে না রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিপরীত মেরুতে ডান ও বামেরা, দলগুলোর কাছে কাল পাঠানো হবে জুলাই সনদের খসড়া। জনগণের পালস বুঝে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি, দাবি ফখরুলের। সংস্কার আর পিআর ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। গুলশানের চাঁদাবাজির মামলায় রিমান্ডে রিয়াদ সহ 4 আসামি। কেন্দ্র বাদে সারা দেশের কমিটি স্থগিত বৈষম্য বিরোধীদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের তালিকা সংশোধন, এ পর্যন্ত 34 জনের প্রাণহানি, হাসপাতাল ছাড়লেন আরও 2 জন। ট্রাম্পকে খুশি করতে 25 বোয়িং কিনছে বাংলাদেশ। শুল্ক নিয়ে ফের আলোচনায় ওয়াশিংটন যাচ্ছেন 2 উপদেষ্টা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। সাথে আছি আমরা দুজন, আমি শরীফুল হক, আমি শাহনাজ শারিয়ার। 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। গতকাল প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে কয়েকজন রাজনীতিবিদের দেয়া এমন তথ্য নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা বলছেন, ভোটের তারিখ নিয়ে সরকার প্রধান কিছু বলেছেন, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে কিছু না বলা পর্যন্ত আস্থা রাখছেন না তারা। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অথবা ওনার কার্যালয় থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে, সম্মতি হয়েছে, সেটা কমিউনিকেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই বলি না কেন সেটা ধর্তব্য নয়। প্রথম কথা হলো যে আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটা বলেননি। সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা সুলতানা, যেমনটি জানাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের তথ্য নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের বিভ্রান্তি আছে। বিএনপি এবং জামায়াত নেতারা বলছেন যে তারা এই বিষয়ে কিছুই জানেন না। আপনি তো ফরেন সার্ভিস একাডেমিতে আছেন, আপনার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা? শাহনাজ, আপনাকে একটু বলে রাখি যে রাজনৈতিক দলগুলো কিন্তু এক এক রকম বক্তব্য দিয়েছেন এই যে বিষয়টি এসছে সেটি নিয়ে, এবং এখানে এনসিপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আগে তাদের যে পুরনো দাবি যে আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেটি প্রণয়ন এবং বাস্তবায়ন সেটি যেমন আছে তাদের দাবির মধ্যে, একই সাথে তারা যে ফ্যাসিস্টের পতন করেছে সেই পতন হওয়া ফ্যাসিস্ট সরকারের যারা ছিলেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, তারপরেই হচ্ছে কোনো নির্বাচনের আলাপ তুলতে হবে। সে বিষয়ে তারা সেই আগের অবস্থানেই আছেন, এবং আজকেও তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছি তারা সেই বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, এবং এর আগে যদি কোনো ধরনের নির্বাচনের আলাপ তোলা হয়, সময় বা দিনক্ষণ দেয়া হয়, সেক্ষেত্রে তারা যেটি বলেছেন যে যাদেরকে নিয়ে জুলাইয়ে তারা আন্দোলন করেছিলেন, গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন, সেই দলগুলোকে নিয়ে অর্থাৎ সমমনা যারা আছেন তাদেরকে নিয়ে তারা আবারও সেটি প্রতিহত করবেন এবং আন্দোলন গড়ে তুলবেন। আর একটি বিষয় বলে রাখি যে বিএনপির, একটু আগে আপনি শুনছিলেন যে বিএনপি এবং জামাত তারা দুই দলই কিন্তু বলেছে যে এই বিষয়ে যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি কিংবা কোনো ধরনের প্রেস নোট কিংবা কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি, তো সেটার জন্য তারা এই বিষয়ে আসলে মন্তব্য করতে চান না। তবে জামাত যেটি বলেছে যে তারাও আশা করে যে এটি নির্বাচন কমিশন আছে যাদের কাজ নির্বাচনের তফসিল ঘোষণা করা, নির্বাচনের সময় ঠিক করা এবং নির্বাচন কিভাবে হবে সেটি ঠিক করা, তারা চান যে সেটি প্রধান উপদেষ্টা নয় বরং নির্বাচন কমিশন যেহেতু এটার জন্য তারা পূর্ণ এখতিয়ার রাখে, তারাই এটার একটা ঘোষণা দিক, এবং সেটার জন্য তারা বলছেন যে আগে পর্যাপ্ত সেই পরিবেশটা তৈরি হোক নির্বাচনের জন্য, তখনই যেন এই ঘোষণাটা আসে, সেই পর্যন্ত তারা অপেক্ষা করতে চান।
শারমিন, শাহনাজ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার যাচ্ছি পরের খবরে। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন 2 মেরুতে ডান এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো। 4 দিন আলোচনা হলেও দলগুলো একমত হতে পারেনি। বিএনপির চাওয়া বিদ্যমান মূলনীতি থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ। যার সাথে একমত জামায়াতও, তবে বাম দলগুলো বলছে বিদ্যমান মূলনীতি পরিবর্তনের সুযোগ নেই। এদিন কমিশন সহসভাপতি জানান, জুলাই সনদের খসড়া প্রস্তুত, কাল পাঠানো হবে দলগুলোর কাছে। ৭২-এর সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, যা পরিবর্তন করে ১৯৭৯ সালে ৫ম সংশোধনী আনেন জিয়াউর রহমান। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে আবারও ৭২-এর মূলনীতি ফিরিয়ে আনে আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে প্রস্তাব করা হয় রাষ্ট্রের মূলনীতি হিসেবে। রোববার চতুর্থ দিনের আলোচনায় এ নিয়ে হয় তুমুল বিতর্ক। মূলনীতি পরিবর্তন নিয়ে বিপরীত মেরুতে ডান ও বাম দলগুলো। রাষ্ট্রের মূলনীতির পরিবর্তন নিয়ে কমিশনের প্রস্তাবের সাথে একমত বিএনপি, জামাত ও সমমনারা। তবে এ বিষয়ে সিদ্ধান্তের ভার নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে তারা। সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে, কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই নির্বাচিত হবেন, কমিশন কর্তৃক যে প্রস্তাবিত শব্দগুলি এগুলি সংবিধানে সংবেশিত হবে। কমিউনিস্ট পার্টি, জাসদ সহ বাম দলের নেতাদের দাবি, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুযোগ নেই। এটা আমাদের একটা লড়াইয়ের ফসল, ফলে ইতিহাসকে বিকৃত করে এই ধরনের প্রস্তাবনা এটা আমরা মেনে নিতে পারবো না। এইভাবে লেখা যেতে পারে, সংবিধানের রাষ্ট্রীয় পরিচালনার 4 মূলনীতির সাথে, মানে এখন যে 4 মূলনীতি আছে, সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত হবে। নোট অফ ডিসেন্ট সহ একটা জায়গায় নেওয়ার চেষ্টা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এদিকে ৭২ সালের রাষ্ট্রের মূলনীতি বাতিলের পক্ষে অবস্থান এনসিপি ও গণ অধিকার পরিষদের। যে ৭২-এর ওই 4 মূলনীতি বাদ দিয়ে আজকের এই 5টি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, সংবিধান পুনর্লেখনের কথা বলেছি। দীর্ঘ আলোচনায় এ পর্যন্ত পুলিশ কমিশন গঠন সহ 11টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। ঐকমত্য কমিশন জানায়, সোমবার দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া। ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সময় যে সমস্ত প্রস্তাব, সেগুলোর ভিত্তিতে একটা খসড়া তৈরি করা হয়েছে। সোমবার আবারও বসবে ঐকমত্য কমিশন। আমরা এই বিষয়ে এক ধরনের আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশের মানুষের পালস বুঝে সচেতনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। এই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন ভয় পায় তাদের ভোটে অংশ নেওয়ার দরকার নেই। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে রাজধানীর ব্র্যাকেন সেন্টারে এই সেমিনার। দ্বিতীয়ত হচ্ছে এই যে সে একজন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, প্রকল্প দুটি বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকারকেই। বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু, এটার প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। যেই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। মির্জা ফখরুল দাবি করেন, দেশের মানুষের পালস বোঝে তাদের দল, সচেতনভাবেই নিচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবেই আমরা সামনের দিকে এগুচ্ছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী অনুসারী পরিষদের আলোচনায় নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই আন্দোলন নিয়ে রাজনৈতিক বিভাজনকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
যারা নির্বাচনকে ভয় পান তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই, আসলে কোনো দরকার তো নাই। আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, আপনি এনজিও হিসেবেও কাজ করতে পারেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। এদিকে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের বছরে দলটির আয় বেড়েছে কয়েক গুণ। 15,65,94,842 আর দলটির ব্যয় হয়েছে 4,80,04,823। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নতুন সংবিধানের জন্য আবারও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নেত্রকোনায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এই দাবি জানিয়েছেন। আর শেরপুরে একই কর্মসূচিতে তিনি বলেন, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিতে জুলাই নির্বাচন না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি। দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ পর্যায়ে। রোববার 2 জেলায় যান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শেরপুরে বের হওয়া পদযাত্রা প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক, পরে থানামোড় এলাকায় হয় পথসভা। সেখানে বিগত সরকারের নানা অনিয়ম আর অসঙ্গতির চিত্র তুলে ধরেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কেউ যদি 95টা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো, 5টা ভালো করলে সেটাও ভালো বলবো। আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল, ব্যক্তি, গোষ্ঠী, মার্কা, প্রতিষ্ঠানের কাছে আর বন্ধক দিব না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। এর আগে নেত্রকোনার পথসভায় যোগ দেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা বাবরের 10 ট্রাক অস্ত্রের ঘটনার সমালোচনা করেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নতুন সংবিধান বাস্তবায়ন না হলে শেখ হাসিনা বারবার ফিরে আসবে। তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সোমবার জামালপুর ও ময়মনসিংহ হবে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। আমাদের সরকারটা আমাদেরই বানাইতে হবে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, শেরপুর। রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় 4 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই আদেশ দেন। আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, সদস্য সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মোহাম্মদ ইব্রাহিম হোসেন। বিকেল 4টার পর তাদের আদালতে হাজির করে প্রত্যেকের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন বিচারক। কেন্দ্র বাদে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছে। বিকেলে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। বলেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করতে পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই কমিটি স্থগিতের এই ঘোষণা এলো। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহত আরও 2 জন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে থাকা 4 জনের অবস্থা অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা 33। এদিকে দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার 6ষ্ঠ দিনেও ঘটনার আলামত সংগ্রহে বিমান বাহিনীর তদন্ত টিম প্রায় 2 ঘন্টা তল্লাশিতে সংগ্রহ করে বিধ্বস্ত বিমানের ছিটকে যাওয়া নানা অংশ। ভয়াল সেই দুর্ঘটনার পর থেকেই বন্ধ ক্লাস পরীক্ষা। তারপরও প্রিয় আঙ্গিনায় হারিয়ে যাওয়া বন্ধুদের খোঁজে অনেক ছোট্ট শিক্ষার্থীরা এসেছেন বাবা মায়ের হাত ধরে। ভয় আর আতঙ্কের ছাপ সবার চোখে মুখে। আমরা ছিলাম ক্লাস 8-এ, ওই যে ওই পাশে ওই দোতলায় ছিলাম আমরা। দোতলা বারান্দা যারা ছিল তাদের শরীরে আগুন লাগছে, কিন্তু ক্লাসে যারা ছিল তাদের শরীরে আগুন লাগে না। এত মেমোরিজ হয়েছে এখানে, এই ভবনটা পুড়ে যায়, আমরা অনেকভাবে শোকাহত। এখানে আমার ছোট ছোট ভাই বোনরা পড়ে গেছে, তাদের জন্য আমরা শোকাহত। আহত নিহত হয়েছে, তাদের অবস্থা তো খুবই খারাপ। আর যাদের বাচ্চা ভালো আছে তাদের অবস্থাও খারাপ, কারণ তাদের চোখের সামনে দিয়ে এতগুলো বাচ্চা গেল। এমন অবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ গঠন করেন কাউন্সেলিং সেন্টার, যেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা। এখনও আমরা বুঝতে পারতেছি না কিভাবে এটা হবে, কারণ তো কাউন্সেলিং করবো আমরা, কিন্তু মনে হয় না যে এত তাড়াতাড়ি ওরা সুস্থ হবে, আমাদের অনেক সময় লাগবে মনে হয়। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আইসিইউতে থাকা 4 জনের অবস্থা এখনও অপরিবর্তিত। তবে আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই চিকিৎসকদের। মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ে, তারা প্রতিদিন ব্রিফ করছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় গত 23 তারিখে আলাদা তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের 3 কার্যদিবস অতিবাহিত হলেও এখনও জমা হয়নি তদন্ত রিপোর্ট। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ সরকার। পাল্টা শুল্ক নিয়ে 3য় দফায় আলোচনায় যাওয়ার আগে সচিবালয়ে এই কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 29 ও 30 জুলাই ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদের সাথে হবে বৈঠক। এতে থাকবেন বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। 1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া 35% বাড়তি শুল্ক নিয়ে আলোচনার জন্য দীর্ঘদিন ধরেই বলে আসছিল বাংলাদেশ। এ নিয়ে একাধিকবার অনুরোধও করা হয় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরকে। শেষ পর্যন্ত যা চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরেছে বাংলাদেশ। সচিবালয়ে বাণিজ্য সচিব বলেন 29 ও 30 জুলাই ওয়াশিংটনে সরাসরি বৈঠক হবে। এতে যোগ দিতে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বাণিজ্য এবং নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। সচিব জানান, ট্যারিফ চুক্তির খসড়া পাওয়ার পর এ নিয়ে দফায় দফায় কাজ হয়েছে। বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এ সময় বোয়িং কোম্পানির কাছ থেকে 25টি বিমান কেনার কথা জানান তিনি। তুলে ধরেন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানির যৌক্তিকতা। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। সচিব দাবি করেন, ভিন্ন কোনো দেশ থেকে সুবিধাজনক পণ্য আমদানি করলে সেক্ষেত্রে চীন বা অন্য দেশের সাথে টানাপোড়েন তৈরির আশঙ্কা নেই। 1 নম্বর গার্মেন্টস রপ্তানিকারক দেশ চায়না, তাদের গার্মেন্টস খাতের উপরে প্রেশারটা আমাদের সবার চেয়ে বেশি পড়তেছে। তো সেই প্রেশারের কারণে সেখান থেকে কিছু প্রোডাকশন ফ্যাসিলিটি তো রিলোকেট হবে, সেটার আমরা অন্যতম হিস্সাদার হতে পারি। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। 1 আগস্টের আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জানা যাবে বলে আশাবাদী বাণিজ্য সচিব। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। খাগড়াছড়িতে ফের আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক গোলাগুলির খবর মিলেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন,
লোগাং ইউনিয়নের বাবুরা পাড়ায় গোলাগুলির খবর শুনেছেন। হতাহত আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। একাধিক সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সন্তুলার্মাপন্থী ও ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। গত শুক্রবার দীঘিনালার দুর্গম নারায়ছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে সশস্ত্র সংঘাতে 4 জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা স্বীকার করেনি কোনো পক্ষ। জনমুখে একটা শুনতে পাচ্ছি যে পাঞ্চেরির লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া নামক একটা জায়গায় গোলাগুলি হয়েছে, কিন্তু কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।